হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলাম, সব ফাইনালি সব পুরো সবগুলো স্লাইড দিয়ে দিয়েছি একবারে। স্লাইডগুলো দিয়ে দিয়েছি, প্লাস একটা যে আপনাদের যে গ্রুপ ওয়ার্ক যেটা কি, হ্যাঁ মানে আপনাদের যেটা করা লাগবে গ্রুপে আর কি, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, সেটা কোনটা স্যার? যে কোনটা স্যার? টাইপ ওয়ার্ড একটা ফাইল দিয়েছি, ওয়ার্ড ফাইলটা দেখেন, একটা চারটা আছে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। আমি ফাইনালি যে কয়টা স্লাইড আছে আপনাদের সবগুলো দিয়ে দিয়েছি, জি বুঝতে পারছেন? আরেকটা আছে আপনার যে পাওয়ার পয়েন্ট যেটা আছে, এই ওয়ার্ডের একটা ডকুমেন্ট আছে, ওখানে দেখেন ওটাতে ইন্টারন্যাশনাল মার্কেটিং। আর একটু পরে আপনাদেরকে তিনটে স্যার এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এটা ওপেন আছে না স্যার? এটা ওপেন হবে, ওপেন করেন, ওয়ার্ডে হলো অবশ্যই। আর একটু পরে আপনাদের দিয়ে দেবো স্ট্র্যাটেজিক মার্কেটিং এর, হ্যাঁ কারণ আমাদের আর ক্লাস আছে, আমরা তিনটা পাবো, আমরা ক্লাস পাবো হচ্ছে আপনার তিনটা ক্লাস হচ্ছে আপনার এর মধ্যে আমাদের শেষ করতে হবে। আজকে 19 তো, আমরা হচ্ছে নেক্সট 26 একটা ক্লাস পাচ্ছি, 2 তারিখে একটা ক্লাস পাবো, 9 তারিখে একটা, হ্যাঁ 16 তারিখ থেকে পরীক্ষা। অ্যাসাইনমেন্ট রিভিউ এটা সাবজেক্ট হ্যাঁ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চুজ করতে বলা হয়েছে, পরবর্তীর কি বলা হয়েছে? স্যার এটা কিসের কোর্স স্যার? এই অনসে স্যার হ্যাঁ আচ্ছা ডব্লিউপিএস সফটওয়্যারটা আছে আপনার, ওটা থাকলে আপনার এটা সাপোর্ট করবে, আদার্স সাপোর্ট করবে। ডব্লিউপিএস সফটওয়্যারটা আছে, সফটওয়্যার আছে আছে। আমি ইয়াতে যাব গুগলে গুগল থেকে কিন্তু এই সফটওয়্যার। আচ্ছা আমরা এখন কোন চ্যাপ্টারে ছিলাম তাহলে? আমরা তো মনে হয় 5 শেষ করছি না? স্যার লাস্ট উইক ছিলাম না তো এই জন্য স্যার কালচার ম্যানেজমেন্ট শেষ হচ্ছে না? হ্যাঁ তাহলে আমরা চ্যাপ্টার কি শেষ করলাম? আপনার চ্যাপ্টার 4 আর 5 শেষ করছি, জি স্যার। ঠিক কি না? দুইটা চ্যাপ্টার শেষ হয়েছে আমাদের। একটা হলো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 আমরা পড়লাম হলো গ্লোবাল মার্কেটস এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং। তারপর চ্যাপ্টার 5 এ পড়লাম আমরা চ্যাপ্টার 5 এ পড়েছিল হলো আপনার কালচার ম্যানেজমেন্ট স্টাইল এন্ড বিজনেস সিস্টেমস, তাই না? এখন হচ্ছে কি আমরা চ্যাপ্টার 8 দিয়েছিলাম। স্যার আজকে এইটা যাবেন হ্যাঁ চ্যাপ্টার 8 হ্যাঁ, মানে আমরা চ্যাপ্টার 5 এন্ড 6 টা হচ্ছে আপনার এই কালচার এক্সটেনশন, সো এত আমাদের এই মানে আমরা তো চ্যাপ্টার 8 দিয়েছিলাম, তাই না? হ্যাঁ দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এটা আমরা ভালো দেখতেছি না, সেভেনটাও ভালো অবজার্ভ না। আমরা যেটা দেখবো যে এটা ট্রেডিং এন্ড গ্লোবাল মিশন, কারণ আমাদের তো আসলে খুব বেশি আমাদের তিন জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওগুলো কভার করতে হবে। ডেভেলপিং আ গ্লোবাল মিশন থ্রু মার্কেটিং রিসার্চ। তার মানে আমাদের যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং করতেছি, তাহলে আমাদের মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে কি একটা গ্লোবাল মিশন তৈরি করতে হবে। কি কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটিং করবেন, কতটা বুঝছেন, আপনি যখন 10টা দেশে কি ম্যানুফ্যাকচারিং করতেছেন, 10টা দেশে যখন বিপণন করবেন, তখন কি 10টাই তো আপনার কি নিজস্ব দেশ, তাই না? তাহলে কি আপনার কি একটা গ্লোবাল মিশন থাকতে হবে না, যে অ্যাকচুয়ালি আপনি কি এই যে লাক্স যে করে, লাক্স যে করতেছে, লাক্স যে তাদের অ্যাডভার্টাইজিংটা করে, দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা ইন্ডিয়াতে, বাংলাদেশে, থাইল্যান্ডে সব জায়গায় কিন্তু সেম, জাস্ট কি করে ভাষাটা চেঞ্জ করে। দেখছেন লাক্সের অ্যাডগুলো দেখছেন? তো লাক্স কি করে, লাক্স হচ্ছে একটা গ্লোবাল মিশন তৈরি করছে কি থ্রু দ্য মার্কেটিং রিসার্চ, যে তারা দেখছে যে মোস্ট অফ দ্য টাইমে যে মানে কনজিউমার টয়লেট্রিজ যেগুলো আছে, হ্যাঁ টয়লেট্রিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সবকিছু কি তারা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু সেম রাখছে, মেসেজটাও সেম রাখছে, বাট জাস্ট খালি ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। এখানে দেখেন তাহলে অনেক ধরনের সুবিধা আছে, লেটস লুক এট ইট। তাহলে দেখেন আমরা একটু দেখব ইম্পর্টেন্স অফ প্রবলেম ডেফিনিশন ইন ইন্টারন্যাশনাল রিসার্চ। ইন্টারন্যাশনাল রিসার্চের প্রবলেম ডেফিনিশন দেখি, দ্য প্রবলেমস অফ অ্যাভেইলেবিলিটি এন্ড ইউজ অফ সেকেন্ডারি ডেটা, এই জিনিসগুলো সোর্সেস অফ কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, মাল্টিকালচারাল স্যাম্পলিং ইউজিং ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ। তাহলে এবার আমরা একটু দেখি যে মার্কেটিং রিসার্চটা কি।
যে কোনো দেশে আমাদের ব্যবসা শুরু করতে গেলে বা যে কোনো দেশে আমরা যখন অপারেশন শুরু করবো বা আমরা যখন একটা প্রমোশন দিব, আমরা যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব, তখন কি আমাদের কিছু রিসার্চ করা লাগবে? তো সেই দেশে কিভাবে চলে, জিনিসটা কিভাবে করা হয়। তাহলে কি বলতেছে দেখেন, মার্কেটিং রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক গ্যাদারিং, রেকর্ডিং এন্ড অ্যানালাইজিং অফ ডেটা টু প্রোভাইড ইনফরমেশন ইউজফুল টু মার্কেটিং ডিসিশন মেকিং। তাহলে যে কোনো একটা মার্কেটিং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যেটা আপনার প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে হতে পারে, প্রাইসিং এর ক্ষেত্রে হতে পারে, যে কোনো মার্কেটিং ডিসিশন আপনি যখন নেবেন, নেওয়ার ক্ষেত্রে মার্কেটিং রিসার্চটা কি হচ্ছে? একটা সিস্টেমেটিক গ্যাদারিং, রেকর্ডিং এন্ড অ্যানালাইজিং অফ ডেটা টু প্রোভাইড ইনফরমেশন ইউজফুল টু মার্কেটিং ডিসিশন মেকিং। তাহলে কি বলতেছে যে আপনি একটা তথ্য কালেক্ট করবেন, তথ্যটাকে আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে ওই জিনিসটাকে অ্যানালাইজ করবেন, জিনিসটাকে কালেক্ট করে জিনিসটাকে একটা জমা রাখবেন, জমা রেখে জিনিসটাকে করে অ্যানালাইজ করে দেখবেন, যে বিশ্লেষণ করে দেখবেন যে অ্যাকচুয়ালি এটা থেকে কি পাওয়া যাচ্ছে। ওই বিশ্লেষণ করার পর যে তথ্যটা আসবে, একটা ডেটা হলো র, এটা কোনো ইনফরমেশন দেয় না, কিন্তু যখন ওটাকে আপনি অ্যানালাইজ করবেন তখন সেটা আপনাকে একটা তথ্য দিবে। ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝেন তো? ডেটাটা আপনাকে কোনো তথ্য দিচ্ছে না, কথাটা বুঝুন। র বাংলাদেশে মানে একটা তথ্য দিলাম যে আমি এখানে ইউনিভার্সিটি অফ স্কলার্স আছে, ইনফরমেশন দিলাম একটা ডেটা যে বাংলাদেশে বাংলাদেশে আমি ধরে নিলাম বাংলাদেশে ধরেন 57টা ইউনিভার্সিটি আছে, এটা একটা ডেটা, কথাটা বুঝছেন। কিন্তু ইনফরমেশনটা কি হবে? এই 57টার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি এতগুলা, প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলা, বিজনেসের জন্য সেটা এতগুলা আছে, সায়েন্সের জন্য এতগুলো আছে, তখন কিন্তু সেটা আপনার একটা কাজে লাগছে। 57টা ইউনিভার্সিটি আছে, কারণ আমি একটা ইউনিভার্সিটি, 57টা ইউনিভার্সিটি আমি যেটা আমার এখানে কোনো তথ্য আসতেছে না, সেটা কি একটা ডেটা, কতটা বুঝছেন? এটা একটা মানে এটা কিন্তু একটা ডেটা, দ্যাট ইজ নট ইনফরমেশন। ইনফরমেশন মানে কি? যেটা আমাকে একটা তথ্য দিবে। তো এই আমি ডেটা কি করলাম? 57টা ইউনিভার্সিটি একটা ডেটা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমি এখন জিনিসটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করব কি 57টার মধ্যে সরকারি ইউনিভার্সিটি কয়টা, পাবলিক ইউনিভার্সিটি কয়টা, প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা, কোন কোন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো, কোন কোন ইউনিভার্সিটি বিজনেস এর জন্য ভালো, কোন ইউনিভার্সিটি আর্কিটেকচারের জন্য ভালো, কোন ইউনিভার্সিটিতে খরচ কেমন। তাহলে আমি এটা পরে তখন কিন্তু আমি একটা আনাজ করবো এই 57টা ইউনিভার্সিটির মধ্যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব কি। আর আমি যদি বলি বাংলাদেশ 57টা ইউনিভার্সিটি আছে, কোন স্টুডেন্ট কোনো লাভ নেই স্যার, তো এটা তো কোনো তথ্য হলো না, ইনফরমেশন না। তাহলে ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? ডেটা হচ্ছে একটা নাম্বার, মানে একটা নাম্বার, এটা হচ্ছে একটা মানে আর ইনফরমেশনটা হচ্ছে ওই জিনিসটাকে যখন আমরা ক্যাটাগরাইজ করি, ওটাকে বিশ্লেষণ করি, বিশ্লেষণ করার পরে যখন একটা তথ্য পাই, দ্যাট ইজ আমাদেরকে একটা ডাইরেকশন প্রোভাইড করে। বাট ডেটা আমাদেরকে ডিরেকশন প্রোভাইড করে না, জাস্ট একটা নাম্বার। 57টা ইউনিভার্সিটি আছে, বুঝছেন ব্যাপারটা? ডিফারেন্সটা ছোট ছোট ডিফারেন্স কিন্তু আছে। তাহলে আমি বলতে পারবেন না যে ডেটা আর ইনফরমেশনের মধ্যে তফাৎটা কি। মার্কেট রিসার্চটাই হচ্ছে একটা সিস্টেমেটিক গ্যাদারিং, কি একটা ডেটা কালেক্ট করে, গ্যাদার করার পরে ওটাকে রেকর্ড করে, কম্পিউটারের মধ্যে পরিণত করে, তারপর ওটাকে অ্যানালাইজ করার পর যেটা ইনফরমেশন যে তথ্যটা দেয় সেটা দিয়ে আমরা কি করি? মার্কেটিং ডিসিশন মেক করি। বুঝতে পারছেন? As an enterprise broadens its scope of operations to include international markets, the need for current accurate information is magnified. তার মানে কি? আপনি যখন আপনার পরিধি বাড়াবেন, বিভিন্ন দেশে অপারেশনস করবে, এক এক দেশে তো এক এক রকম ভাবে চলে, তাই না? কোন দেশে মানে এক এক দেশের অপারেশনস, এক এক দেশের ইকোনমি বলেন, পলিটিক্যাল বলেন, সবকিছুই কিন্তু ভিন্ন ধরনের, তাই না? সো ওই জিনিসটাকে তখন আমাদের কাছ থেকে ওই ডেটাগুলো কালেক্ট করতে হয়, ডেটাগুলো কালেক্ট করা, ওই জিনিসগুলোকে আমরা রেকর্ড করি, রেকর্ড করার পরে অ্যানালাইজ করার পরে ওখান থেকে আমাদের তথ্য বের করে নিয়ে আসতে হয়। ম্যাগনিফাইড মানে কি? আমরা ম্যাগনিক সূক্ষ্ম ক্লাসে দেখি না, ম্যাগনিফাইং ক্লাসে সূক্ষ্ম না, জিনিসটাকে আরো সূক্ষ্মভাবে জিনিসটাকে পর্যবেক্ষণ করা। একটা থেকে আপনি খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছেন না, এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ম্যাগনিফাইং গ্লাসে দেখবেন এখানে অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক কিছু আছে, আপনি খালি হাতে কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছেন না। তার মানে ম্যাগনিফাই করা মানে কি? মানে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূক্ষ্মভাবে জিনিসটাকে দেখা যাবে যে এখানে আরো অনেক কিছু কিন্তু আছে। বুঝতে পারছেন এটা? তার মানে ওই ডেটাটা থেকে আমরা ওই জিনিসটাকে রেকর্ড করার পর যে বিশ্লেষণটা করব, বিশ্লেষণ করে আমরা ম্যাগনিফাইং গ্লাসের মতো করে দেখব যে অ্যাকচুয়ালি ওখানে ভিতরে কি আছে, যেটা আমাদেরকে সাহায্য করবে মার্কেটিং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। বুঝছেন? জি স্যার। A marketer must find the most accurate and reliable data possible within the limits imposed by time, cost and the present state of the art. তার মানে একজন মার্কেটার যে হবে, যে একজন বিপণন শিল্পী হবে, মার্কেটার যে হবে, সে বিপণন যে করবে তাকে সবসময় মোস্ট অ্যাকুরেট এন্ড রিলায়েবল ডেটা নিয়ে কাজ করতে হবে। সে যদি 5 বছর আগে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকলে হবে? 5 বছর আগে বা 5 বছর আগে বাদ 6 মাস আগে কি হয়েছে এটাই তো এখন আপনি মিলাইতে পারবেন না। 6 মাসের আগে প্রাইস আর এখন সেম প্রাইসে দিতে পারবেন আপনি?
ডলারের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, ফুয়েল কস্ট বেড়ে গেছে। তো আপনি যদি 6 মাস আগের সাথে এখনকার কম্পেয়ার করেন হবে? 1 মাস আগে তো কম্পেয়ার করলে হবে না। তাহলে আপনাকে ইউ হ্যাভ টু অলওয়েজ আপডেটেড এন্ড মোস্ট অ্যাকুরেট এন্ড সিগনিফিকেন্ট ডেটা নিয়ে আপনার কি করা লাগবে, কাজ করা লাগবে। বুঝতে পারছেন? And you have to always work with find the most accurate and reliable data possible within the limits imposed by time, cost and the present state of the art. আপনার যতটুকু সম্ভব what you have to do, you have to work with the most accurate and reliable data and the recent সবচেয়ে আপ টু ডেট ডেটা নিয়ে কাজ করা হবে। এবার আসলে ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ কি বলতেছে? Researchers maintain that entry into the fast developing new to the foreign market is one of the most daunting and ambiguous strategic decisions an executive can face. তাহলে কি বলতেছে? রিসার্চার্স বলতেছে একটা ফাস্ট ডেভেলপিং কান্ট্রিতে খুব দ্রুত যারা উন্নতশীল যেরকম চায়না বলেন, ইন্ডিয়া বলেন, দিস আর কি ফাস্ট ডেভেলপিং কান্ট্রিজ, তাই না? খুবই দ্রুত উন্নয়নশীল দেশ হচ্ছে। এইসব দেশে নিউ টু দ্য ফরেন মার্কেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডন্টিং এন্ড অ্যাম্বিগুয়াস। যারা নাকি এই ধরনের মার্কেটে যে ব্যবসা করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, খুবই একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। চায়নার মতো মার্কেটে কিন্তু ইটস ভেরি কমপ্লিকেটেড, তাই না? চায়নায় যখন আপনি একটা নতুন আপনার অপারেশন শুরু করতে যাবেন বা আপনি একটা আপনার ব্যবসা দিতে যাবেন, চায়নায় তো এমনি নিজেরাই তো কমপ্লিট করে ফুল পাইতেছে না। চিন্তা করেন চায়নার যেসব ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো এবং ইন্ডিয়াতে চিন্তা করেন ইন্ডিয়ার যেসব ফার্মসগুলো তারা কিন্তু অনেক ফাস্টলি চেঞ্জ করে। তার মানে এরকম একটা কান্ট্রিতে যেখানে অলরেডি কম্পিটিশন ইজ ভেরি হাই, এখন যারা খুবই দ্রুত উন্নত করতেছে, দ্রুত উন্নত মানুষ কখন হয়? যখন আমরা নিজেরা উন্নত হচ্ছি দ্রুত, তাই না? এই দ্রুত উন্নতির সাথে আপনাকে খাপ খাওয়া নিতে হবে, তার সাথে তাল মিলাই চলতে হবে। তার মানে আপনাকেও কিন্তু খুব চতুর হতে হবে এবং কি খুবই পারদর্শী হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি স্কিলফুল, মাইন্ডফুল এন্ড ভেরি এফিশিয়েন্ট। না হলে কিন্তু আপনি দেখে নিজে সাস্টেইন করতে পারবেন না। তার মানে এখানে বলতেছে এটা খুবই একটা অ্যাম্বিগুয়াস, মানে খুবই অ্যাম্বিগুয়াস বলতেছে যে আমরা ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হবে, কারণ খুব দ্রুতই তো চেঞ্জ হচ্ছে, তাই না? যে জিনিসগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, ফাস্ট চেঞ্জিং, সেখানে তো জিনিসগুলো একটু খোলা যায়, তাই না? আমরা জিনিসগুলোকে সহজে নির্ণয় করতে পারি না। তো ওখানে জিনিসগুলোকে আমাদেরকে সবসময় তদারকি সচেতন থাকতে হবে, খুবই অ্যাক্টিভ থাকতে হবে, থেকে আমাদেরকে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করতে হবে। আমরা স্ট্র্যাটেজিতে পড়ছি না, স্ট্র্যাটেজি কি আমরা লং টার্ম গেম প্ল্যান, তাই না? আমাদের দূরবর্তী আমরা যেই চিন্তাধারা নিয়ে আমরা একটা মার্কেটে নামি সেটাকে আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন নিই, সেটা আমাদেরকে নিয়ে নামতে হবে। কমপ্লিকেশনস ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ কি বলতেছে? ইনফরমেশন মাস্ট বি কমিউনিকেটেড অ্যাক্রস কালচারাল বাউন্ডারিজ। তার মানে তথ্যটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আপনার যত দেশে অপারেশন আছে, যত দেশে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, যত দেশে আপনি অপারেট করতেছেন, যত দেশে আপনি ব্যবসা করতেছেন, সব জায়গায় আপনাকে সবাইকে তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চের কাজই হচ্ছে মূল এটা। মার্কেটিং রিসার্চ বলতে তাহলে আমরা কি বলি, বা সহজ বাংলা যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে কি, ডেটা কালেক্ট করতেছি, ডেটাকে কালেক্ট করে আমরা রেকর্ড করতেছি, রেকর্ড করার পরে ওটাকে অ্যানালাইজ করতেছি, অ্যানালাইজ করার পরে বিশ্লেষণ করার পরে যেই তথ্যটা আমরা পাচ্ছি, ইনফরমেশনটা পাচ্ছি, সেটাই হচ্ছে মূলত মার্কেটিং রিসার্চ। বুঝতে পারছেন সহজ বাংলায়? মনে থাকবে এখন বলবো যে আমরা একটা নাম্বার ডেটা ফ্যাক্ট ফাইন্ড করতেছি, নাম্বার কালেক্ট করে ওই জিনিসটাকে আমরা যখন রেকর্ড করার পরে অ্যানালাইজ করতেছি, বিশ্লেষণ করার পরে যে তথ্যটা আমরা পাচ্ছি, ইনফরমেশনটা পাচ্ছি, সেটাকে আমরা মার্কেটিং রিসার্চ বলতেছি। ঠিক কি না? The environments within which the research tools are applied are often different in foreign markets. তার মানে ফরেন মার্কেটস এক এক দেশে এক এক রকম এনভায়রনমেন্ট, তাই না? সব জায়গায় তো সেম না। সব জায়গায় কোনো দেশে একটু কনজারভেটিভ, কোনো দেশে একটু ওপেন, তাই না? কোনো দেশে হয়তো অনেকে টেক সেভি। আমাদের বাংলাদেশে যদি এখন আপনারা বলেন অনলাইনে কোশ্চেন সবাইকে দিব, সবার কাছ থেকে তথ্য কালেক্ট করতে পারবে। আর বাংলাদেশ পিপল তো নট টেক সেভি, তাই না? তারা তো মানে টেকনোলজিক্যালি সবাই পারদর্শী না। সবার কাছে ইন্টারনেট আছে, সবার কাছে কি গুগল ফর্ম ইমেল ইউজ করে, এখন তো সবাই কয়জন ইউজ করে? হয়তো ঢাকা কেন্দ্রিক আছে, মেট্রোপলিটন সিটি, বা গ্রামে গঞ্জে যদি যান তাহলে ওই মানুষরা তো এখন ইন্টারনেটের আওতায় আসে না, তারা জানে না। তার মানে তাদের কাছে যদি আমি ইন্টারনেট দিই তাহলে কিন্তু তারা সেটা পারবে না। তাদের কাছে আমাদের ডিরেক্ট গিয়ে ফেস টু ফেস উই হ্যাভ টু ডু দ্যাট। আচ্ছা, তাহলে কিন্তু আমাদেরকে তাদেরকে ফেস টু ফেস করতে হবে। বাট আপনি যে আদমশুমারি হচ্ছে, যে তথ্য গণনা যেটা আদমশুমারি করতেছেন, আপনার আদমশুমারি করতেছে বা এই যে আমাদের পপুলেশন কাউন্ট হচ্ছে, সেটা কি আমরা তো অনলাইনের থ্রুতে করাটা খুবই সহজ ছিল, কিন্তু আমরা তো অনলাইনের থ্রুতে করতে পারতেছি না, কারণ সবাই তো অনলাইনের আওতায় নাই। ইভেন ঢাকা শহরও নাই, সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলোতে দেখেন সেটাতে নাই। আমাদের কি যে আদমশুমারি করতেছে তারা, তাই না? তো সেটা না করে আমরা যদি অনলাইনে করতাম অনেক সহজ হতো না? সহজ হতো। ভোটার আইডির থ্রুতে সব কিছু কালেক্ট করে আমাদের এমনি হয়ে যায়, কতগুলো ভোটার আইডি আছে এটার এগেইনস্টে আমি অনলাইনে ডিটেইলগুলো কালেক্ট করে দিতে পারি। বাট ওইটা তো আমি করতে পারছি না, কারণ এখন সবাই অনলাইনের আওতায় নাই, খুব কম সংখ্যক আমরা ডেটা পাবো।
এটাই আর কি বলা হচ্ছে। বাট আপনি ইউরোপ আমেরিকার মার্কেট সবাই কিন্তু মোস্টলি অনলাইনে আসবে। তো কান্ট্রি টু কান্ট্রি ভেদে আপনার ভ্যারি করবে যে কোন দেশে আপনি কিভাবে কি অ্যাপ্লাই করতেছেন, বুঝতে পারছেন? Bill Gates interacts with computers. দেখেন 5 নাম্বার স্লাইডে যেটা বলছে, it's crucial for top executives to get away from their desk and spend time in the marketplace. While detailed marketing research reports are important, decisions at the very top of the largest corporation must still be informed by a sense of the market and customers, obtainable only through direct contact by top executives. হ্যাঁ, আপনার ফ্যাক্ট ফাইন্ডস ঠিক আছে, আপনার ইনফরমেশন যে তথ্যটা সেটা ইম্পর্টেন্ট, সেটা আপনি করবেন, সেটা ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু টপ এক্সিকিউটিভ যারা আছে আপনাকে কিন্তু অবশ্যই ফিল্ডে যেতে হবে। আপনি যতই তথ্য কালেক্ট করে নিয়ে দেন, যে টপ এক্সিকিউটিভ তারা কিন্তু অলওয়েজ দেয় যে তারা কিন্তু যে কিছু আপনার তারা মাঠ পর্যায়ে যে কিছুটা হলেও তারা একটা ভাইবস পাওয়ার চেষ্টা করে। ভাইব মানে কি, অ্যাকচুয়ালি আমার কাস্টমাররা কি ফিল করতেছে। এটা তো টপ বিল গেটসের মতো মানুষের তো যাওয়ার দরকার নেই। তার যদি $10 মিলিয়ন পড়ে যায়, ওটা উঠাইতে যার যে সময় লাগবে সেই সময়টা তার জন্য নাই, সে ওইটা নাই। তাহলে চিন্তা করেন সে কি জন। তার মানে বিল গেটসের মতো লোক যদি মার্কেটে যেয়ে মানুষের সাথে কথা বলে যে আপনারা কি চান বা কি পছন্দ করেন, কোন জিনিসটা আপনাদের দরকার, তার মানে আমাদের দেশে যে টপ এক্সিকিউটিভরা আছে, হ্যাঁ ফিল্ড মাঠ পর্যায়ের লোকজনরা তো তাদেরকে তথ্য দিবে, সেটা তো টপ লেভেল পর্যন্ত যাবে, সিও লেভেল পর্যন্ত বা সিএমও চিফ মার্কেটিং অফিসার পর্যন্ত যাবে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে সিএমওরা আছে বা সিওরা আছে, তারা কিন্তু একটা মার্কেটের সশরীরে সরজমিনে যে একটা ফিল্ডে যে তারা কিন্তু দে লুক ফর হোয়াট, দে লুক ফর ভাইবটা পাওয়ার চেষ্টা করে। সেভাবে কি হয় যে তারা একটা রিয়েল সিনারিও দেখতে পায়। এবার দেখেন দ্য ব্রেথ এন্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ, তাই না? তাহলে ব্রেথ এন্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ আমরা কি বলতেছি, যে ব্রেথ এন্ড স্কোপে যেটা বলতেছি, রিসার্চ ক্যান বি ডিভাইডেড ইনটু 3 টাইপস অন দ্য বেসিস অফ ইনফরমেশন নিডস। তার মানে রিসার্চ কে ব্রেথ হচ্ছে কি পাস, এন্ড স্কোপ হচ্ছে আমরা কি কি জায়গায় যেতে পারি। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চকে যদি আমরা ধরি, তাহলে এটাকে আমরা কিভাবে 3 ভাগে ভাগ করতে পারি। সো সেই 3 ভাগে কি কি হতে পারে, বেসড অন দ্য 3 ভাগে ভাগ করব কিসের উপরে বেস করে, কি ধরনের তথ্য আমাদের দরকার। দেখেন বলছে রিসার্চ ক্যান বি ডিভাইডেড ইনটু 3 টাইপস অন দ্য বেসিস অফ ইনফরমেশন নিডস। তার মানে ইনফরমেশন নিডস এর উপর বেস করে 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি হলো, জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কান্ট্রি, এরিয়া এন্ড অর মার্কেট, সাধারণ তথ্য কালেক্ট করার জন্য। জেনারেল ইনফরমেশন কি বলতে, সাধারণ তথ্য, খুব পুঙ্খানুপুঙ্খানু একদম ডিটেইলড সেটা না, সাধারণ আমি তথ্য কালেক্ট করব, সেই কান্ট্রিটা হতে পারে বা সেই এলাকাটা হতে পারে অথবা সেই মার্কেটটার সময়, সেটাকে আমরা সাধারণ তথ্য যেটাকে বলে থাকি। তারপরে দ্বিতীয়ত বলছে ইনফরমেশন নেসেসারি টু ফরকাস্ট ফিউচার মার্কেটিং রিকোয়ারমেন্টস বাই অ্যান্টিসিপেটিং সোশ্যাল, ইকোনমিক, কনজিউমার এন্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস উইদিন স্পেসিফিক মার্কেটস অর কান্ট্রিজ। এটা দেখেন আরো ডিপে। তার মানে আমরা এখানে সেকেন্ড পজিশনে আমরা কি করলাম, আরেকটু ডিপে গেলাম। তো ডিপে কিভাবে গেলাম, কারণ এখানে আমরা তথ্য বুঝতেছি যেটা কেন লাগবে, ফরকাস্ট ফিউচার মার্কেটিং রিকোয়ারমেন্টস, ভবিষ্যতে আমরা কি ধরনের মার্কেটিং করব, কি ধরনের প্রমোশন দিব, কি ধরনের সেলস বেনিফিটস দিব, কি ধরনের অ্যাডভার্টাইজমেন্টস দিব, সেগুলো নির্ণয় করার জন্য ভবিষ্যতে আমরা কি করব সেটাকে অ্যান্টিসিপেট মানে ভবিষ্যৎ নির্ণয় করার জন্য, মানে আমরা কি কি করতেছি, সোশ্যাল, তাদের সোশ্যাল যে অবস্থাটা, ইকোনমিক অর্থনৈতিক, তাদের কনজিউমার ঠিক আছে, তাদের কাস্টমাররা কেমন, এবং ইন্ডাস্ট্রিতে কি ধরনের ট্রেন্ড চলতেছে সেটা বিবেচনা করে আমরা স্পেসিফিক মার্কেট মানে কিছু স্পেসিফিক মার্কেট বা কান্ট্রিজের উপরে বিবেচনা করে আমরা ফিউচার মার্কেটিং আমাদের কি কি ধরনের জিনিস লাগতে পারে সেই জিনিসটা আমরা অ্যান্টিসিপেট নির্ণয় করার চেষ্টা করব। তার মানে জেনারেল থেকে আমরা একটু ডেপথে গেলাম, রাইট? ফাইনালি স্পেসিফিক মার্কেট ইনফরমেশন ইউজড টু মার্কেট, মেক প্রোডাক্ট, promotion, distribution and price decisions and to develop marketing plans. তারপর আরো ডিফারেন্ট, এখানে দেখেন আরো স্পেসিফিক, মানে আরো ডিপে চলে গেল। একদম স্পেসিফিকলি মার্কেটিং যে কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন অথবা আপনি একটা প্রমোশন দিবেন বা ডিস্ট্রিবিউশন করবেন, সেই জিনিসগুলোর যে ডিসিশনটা নেবেন বা একটা প্রাইসিং করবেন অথবা একটা মার্কেটিং প্ল্যান ডেভেলপ করবেন, সেই জিনিসগুলোর জন্য যে একদম স্পেসিফিক পুঙ্খানুপুঙ্খানু যে তথ্যটা লাগবে সেটা করার জন্য আমরা যেটা করব সেটা। তার মানে আমরা 3 ধরনের ইনফরমেশন পেলাম, একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন, আরেকটা হচ্ছে যে ফিউচারে আমরা কি করতে পারি সেটার জন্য একটা যে ইনফরমেশন নেসেসারি টু ফরকাস্ট, বিভিন্ন আপনার সোশ্যাল, ইকোনমিক, কনজিউমার, এবং ফাইনালি আরো স্পেসিফিক ইনফরমেশন দ্যাট ইজ ইউজড টু মেক প্রোডাক্ট, প্রমোশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্রাইসিং ডিসিশনস, বা আরো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার জন্য আমাদের, কারণ ডিসিশনটা যত বেশি ইম্পর্টেন্ট হবে তত কিন্তু আমাদের পর্যালোচনা বেশি করতে হবে, তত বেশি বিবেচনা বেশি করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? যত গুরুত্বপূর্ণ তথ্য আমরা এটার পিছনে সময় দিই তত এটা নিয়ে ভাবি, ঠিক কিনা? সবকিছুর ক্ষেত্রে সেম এরকম, যত জিনিসটা গুরুত্বপূর্ণ হবে যত বেশি এটা আমার নিজের জন্য হবে
দেখেন কারণ আপনার একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, একটা প্রমোশন করবেন, একটা ডিস্ট্রিবিউশন করবেন, তো সেই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু ইউর বিজনেস। আপনি একটা মার্কেটিং প্ল্যান তৈরি করবেন, তো সেটার জন্য কিন্তু আপনার পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন না হলে তো আপনি একটা কি একটা প্রোডাক্ট বাজারে আনবেন সেটা আপনি যদি পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন না থাকে, ডিটেইল ইনফরমেশন না থাকে, স্পেসিফিক এন্ড ডিটেইল ইনফরমেশন না থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা মার্কেটে আনতে পারবেন না, পারবেন। ইউ মাইট ফেস বিগ লস, ইউ মাইট রান আউট অফ দ্য কোম্পানি, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা এটা আপনার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিস্কি ডিসিশন, সেটার জন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। এই জন্য কিন্তু আপনার খুব স্পেসিফিক মার্কেট ইনফরমেশন দরকার। তাহলে বুঝতেছেন যে মার্কেটিং রিসার্চের গুরুত্বপূর্ণটা কি। যেমন আপনি মার্কেট রিসার্চটা আমি জাস্ট আপনাকে আরেকবার এক্সপ্লেইন করি, হয়তো আপনি যদি মিস করছেন। এটা ডেটা ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝেন। হোয়াট ইজ ডেটা এন্ড ইনফরমেশন? ডেটা হচ্ছে আমাদের কিছু নাম্বার, ঠিক আছে? যেরকম ধরেন আমাদের বাংলাদেশে আমরা বললাম 57টা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে একটা ডেটা। কিন্তু এই ডেটাটাকে যখন আমি কনভার্ট করব যে আমাদের বাংলাদেশে 57টার মধ্যে এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এতগুলো প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি আছে, এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এতগুলো ইউনিভার্সিটি ভালো, এর মধ্যে বিজনেসের জন্য এতগুলো ইউনিভার্সিটি ভালো, এর মধ্যে আর্কিটেকচারের জন্য ভালো। তার মানে এই জিনিসটাকে কি আমি একটা ক্যাটাগরাইজ করলাম না, অ্যানালাইজ করলাম, অ্যানালাইজ বিশ্লেষণের মাধ্যমে অ্যানালাইজ করার পর এখন এটা আমাকে একটা তথ্য দিতেছে না। একটা স্টুডেন্ট যখন তার পড়াশোনা করতে যাবে, সে যদি চিন্তা করে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবো, তার মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো, তখন কিন্তু সে বুঝতে পারবে এই ইউনিভার্সিটিগুলো আমার টার্গেট করা দরকার। সেটা হচ্ছে আমার তথ্য। আর ডেটাটা কোনটা? সাথে একটা নাম্বার, 57টা ইউনিভার্সিটি আছে, বুঝতে পারছেন ডিফারেন্সটা? ইনফরমেশন হচ্ছে আপনাকে একটা তথ্য দিবে, আর ডেটা হচ্ছে শুধু একটা নাম্বার দিয়ে দিবে, বুঝতে পারছেন? নিউমেরিক্যাল অ্যানালাইসিসগুলো স্পেসিফিকলি হ্যাঁ, যেখান থেকে আমি একটা ডিসিশন মেক করতে পারবো। মার্কেটিং রিসার্চ হচ্ছে আপনার when we collect data, when we collect মানে আমরা ডেটাটাকে কালেক্ট করি, ডেটাটা কালেক্ট করার পর এটাকে কি করি? রেকর্ড করি জিনিসটাকে। আমার কম্পিউটারে হতে পারে রেকর্ড করার পর সেটাকে আবার কি করি? অ্যানালাইজ করি। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার পরে কিন্তু জিনিসটা থেকে একটা তথ্য বেরিয়ে আসে। তার মানে আমি ডাইরেক্ট কি বললাম, বাংলাদেশে সাপোজ ধরে নিলাম 57টা ইউনিভার্সিটি আছে, এর মধ্যে এতগুলো ইঞ্জিনিয়ারিং, এতগুলো প্রাইভেট, এতগুলো পাবলিক, এর মধ্যে এতগুলো ইঞ্জিনিয়ারিং, এতগুলো বিজনেস। তাহলে আপনি এখন যদি হিসেব করেন, সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন সেটা তো আপনি জানেন, তাই না? তো সেটা আপনি একজন বিজনেস স্টুডেন্ট, আপনি এমবিএ করবেন, তাহলে তো ডেফিনেটলি আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাবেন, আপনি বুঝবেন কি? তাহলে আপনাকে মার্কেটিং রিসার্চ কি করবে? একটা তথ্য দিল না? জি, সেটাই, বুঝতে পারছেন? জি, এটা আপনার জন্য আবার এক্সপ্লেইন করলাম। এবার আসেন রিসার্চ প্রসেস, খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য রিসার্চ প্রসেস? ঠিক আছে, আমরা কিন্তু আমাদের সেকেন্ড, আমরা অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, তাই না? একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, এই গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং করেছি, আর একটা করলাম যে কালচার এন্ড ম্যানেজমেন্ট সায়েন্স। দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার চ্যাপ্টার। আমরা অলরেডি 4টা চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, আপনাদের ইআরপি পোর্টালে আপলোড করে দিয়েছি, ঠিক আছে? প্লাস আপনাদের অ্যাসাইনমেন্টটা কি হবে সেটাও দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্টটা আজকে এই ক্লাসের পরে আমরা ডিসকাস করব যে কি হবে। ওকে, তাহলে দেখেন, তো গেট সিরিয়াস ফর দ্য ফাইনালস, কারণ আমাদের তার সময় নেই, মাসের 1 মাসের চেয়েও কম সময় আছে, তাই না? তো এখন থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, কাজ করতে হবে, তাই না? কারণ একটা ক্লাস টেস্ট দিবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, ফাইনালের জন্য প্রিপারেশন দিবেন, অনেকগুলো ক্লাস, তাই না? তো অলমোস্ট আপনাদের 60 মার্কসে মাত্র 40 মার্কস আপনারা হচ্ছে 40 ও না, অ্যাকচুয়ালি 35 মার্কস কভার করছেন। আপনাদের 35 এর মধ্যে এখন অনলি 65% বাকি আছে। তো এই এক মাসেই আপনাদের এই 65% এর উপরে জোর হবে। তো দেখেন কি বলবো, রিসার্চ প্রসেস কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম এন্ড এস্টাবলিশ রিসার্চ অবজেক্টিভস। একটা রিসার্চ প্রবলেম বের করবেন, প্রবলেম করার পরে সেটা কি করতে হবে? রিসার্চ অবজেক্টিভস গুলো। যে আপনার প্রবলেম কি, আগে আপনি দেখতে চান যে আমার প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা বানাইতে চাই, এই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা আছে কিনা, সেটা কি একটা প্রবলেম অর ইস্যু, তাই না? ওটা করার পরে সেটার কিছু অবজেক্টিভস আছে, এগুলো আপনি দেখবেন, মার্কেটে যাচাই বাছাই করবেন। ডিটারমাইন দ্য সোর্স অফ ইনফরমেশন টু ফুলফিল দ্য রিসার্চ অবজেক্টিভস। তা এখন সোর্স অফ ইনফরমেশন কারা হতে পারে? আপনি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আনবেন, ধরেন প্রাণী চিন্তা করলাম আমি একটা নতুন প্রিমিয়াম জুস আনবো। প্রাণ যেটা চিন্তা করলো আগে যেরকম একটা প্রিমিয়াম জুস আছে ফ্রুটো, ফ্রুটিকা, এখন প্রাণ চিন্তা করলো ফ্রুটো তো অত চলে না, ফ্রুটোটা মানুষ অত লাইক করে না, কিন্তু আমি একটা প্রিমিয়াম ব্র্যান্ডিং করবো, প্রিমিয়াম ব্র্যান্ডিং করে আমি একটা জুস আনবো। কার জুস কিন্তু অনেকই আছে, প্রাণের আছে, আকিজের আছে, একমির আছে, সজীবের আছে, স্টারশিপের আছে, অনেক ধরনের কিন্তু অনেকগুলো অনেকেরই জুস আছে, তাই না? তো এই যে জুসগুলো আছে, এদিকে তো এই যে জুসগুলো আছে, তো এই জুসগুলো
আমরা তাহলে আমি একটা চিন্তা করলাম যে আমি একটা প্রিমিয়াম ব্র্যান্ড আমাদের দেশে তো প্রিমিয়াম জুসও সেল হয়, বাইরে জুস সেল হয় না, হ্যাঁ। তো তাহলে এখন তারা চিন্তা করলো এই প্রোডাক্টটা যে জুসটা যে আমি লঞ্চ করবো এটার মার্কেটে চাহিদা কেমন, এটার টার্গেট কাস্টমার কারা এই ধরনের জুসটা কিনবে, ঠিক আছে। তো ওই জিনিসটা আমাদের প্রবলেমটা কি, তার মানে আমি যে প্রোডাক্টটা ডেভেলপ করবো আমার প্রবলেমটা হচ্ছে এই প্রিমিয়াম সেগমেন্টে বা এই প্রিমিয়াম জুসটা খাওয়ার টার্গেট কাস্টমার বা এনাফ কাস্টমার আছে কিনা, আমি যদি প্রোডাক্ট লঞ্চ করি এটা কেনার মতো এনাফ কাস্টমার আছে কিনা, এটা আমার মার্কেটে চলবে কিনা। তো এটা হচ্ছে আমার প্রবলেম, মানে আমার প্রবলেম এখান থেকে আমার রিসার্চ অবজেক্টিভসগুলো বের করতে হবে, এটা কেমন প্রাইসিং দিলে মানুষ খাবে, কেমন প্রাইসিং দিলে লাভ হবে, কেমন ভাবে এটাকে প্রিমিয়াম ভাবে আনতে হবে, তাই না, অনেকগুলো ব্যাপার আছে কিন্তু। তো অবজেক্টিভসগুলো আমার মার্কেট রিসার্চ করে দেখতে হবে, ঠিক কি না। দ্বিতীয়ত বলতেছি ডিটারমাইন সোর্সেস অফ ইনফরমেশন, আর সোর্সেস অফ ইনফরমেশন কার কাছে গেলে হবে, এখন যে কিনা মানে নরমাল জুস খায় কম দামি তার কাছে গিয়ে প্রিমিয়ামের তথ্য চাইলে হবে, দিবে, তাহলে কার কাছে যেতে হবে, দামি দামি ভালো রেস্টুরেন্টে যেতে হবে, দামি ভালো পশ জায়গায় ডিপার্টমেন্টাল স্টোরে যেতে হবে, স্বপ্ন আগোড়া। আপনি রাস্তার কোন দোকানে যে যদি রাস্তার টং দোকানে যায় দেখেন না মানুষ মানে ওই মিনারেল ওয়াটারের বদলে ওই ফিল্টারের 1 টাকা দামে পানি খায়, তার কাছে যে জিজ্ঞেস করলে হবে প্রিমিয়াম জুস খাবেন ভাই, খাবে সে। আমার যে লোক ফিল্টারের পানি না খেয়ে কিসের পানি খায় তার কাছে আমার টার্গেট কাস্টমার, সে বুঝতে হবে সে হেলথ কনসাস, সে চাবে প্রিমিয়াম কিছু। যে লোকটা বেটার জায়গায় করে, যে লোক আগোড়া বা মিনা বাজারের মতো এইসব জায়গায় শপিং করে তার কাছে আমার জিজ্ঞেস করতে হবে আপনি প্রিমিয়াম জুসটা খাবেন কিনা, অথবা আমার দেখতে হবে যে কিনা প্রিমিয়াম জুসটা অ্যাকচুয়ালি পারচেজ করতেছে ডিফারেন্ট স্টোরস থেকে, তার কাছ থেকে আমার তথ্য নিতে হবে যে আমি যদি প্রাণ একটা ভালো প্রিমিয়াম জুস আনি সেক্ষেত্রে আপনার খাবেন না। ফ্রুটো ইজ নট আ প্রিমিয়াম জুস, ফ্রুটো কিন্তু রেগুলার ফর দ্য অর্ডিনারি পিপল। Fruit pricing and taste is not for the premium segment, ঠিক কি না। What the point? Randomly সবার কাছে যে মুদি দোকানে টক দোকানে সব জায়গায় জিজ্ঞেস করলে হবে না, তো প্রিমিয়াম সেগমেন্টে জিজ্ঞেস করতে হলে হবে। তার মানে বুঝতে হবে যে আমি কাদের কাছে গেলে অ্যাকচুয়ালি তথ্যটা পাবো, কারা আমার টার্গেট কাস্টমার, তাদের কাছে আমি ইনফরমেশন নিতে পারবো। 3 নাম্বার, কনসিডার দ্য কস্ট এন্ড বেনিফিটস অফ দ্য রিসার্চ এফর্ট। আমি যে কস্ট এন্ড বেনিফিট রিসার্চ এফর্ট, আমি যে রিসার্চটা করবো আমি কি আসলে আমার যে কত কোন খরচ হচ্ছে এবং এটা থেকে কি বেনিফিট পাবো, কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস করতে হয় না, এখান থেকে ভ্যালুটা কি ডিরাইভ করতেছে, আমি কি ব্যয় করতেছি এবং এখান থেকে কি লাভ হচ্ছে আমার, এটা তো সবসময় আমরা চিন্তা করি। তো সেকেন্ড ভাবে এখানেও সেই জিনিসটা চিন্তা করা লাগবে। গ্যাদার দ্য রিলেভেন্ট ডেটা ফ্রম সেকেন্ডারি অর প্রাইমারি সোর্সেস অর বোথ। প্রাইমারি আর সেকেন্ডারি ডেটা বুঝেন, প্রথম পর্যায়ে যে এটা প্রাইমারি ডেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা, যেটা প্রথম পর্যায়ে বলতে ফার্স্ট হ্যান্ড, যেটা অন্য কোনো ভাবে কেউ কালেক্ট করে না, যেটা অন্য কোনো রিসার্চের জন্য বা অন্য কোনো কাজের জন্য কালেক্ট করা হয় না, ডিরেক্টলি অর টেকিং ইট ফ্রম দ্য কালেক্টিং ইট ফ্রম দ্য কাস্টমার্স হতে পারে, অন্য কেউ হতে পারে, যে কোনো তথ্য আমরা এটা অন্য কোনো রিসার্চে বা অন্য কোনো কারোর কাছ থেকে এটা কোনো পূর্বে কালেক্ট করা হয়ও না, এটা অ্যানালাইজ করা হয়ও না তথ্যটা, বুঝতে পারছেন। আর সেকেন্ডারি ডেটাটা হচ্ছে যে সাধারণত যেটা অলরেডি অন্য কোনো রিসার্চে বা অন্য কোনো কাজে ব্যবহৃত হয়েছে, ওখান থেকে আপনি তথ্যটা নিলেন। অন্য কোনো ব্যাপারে একটা ট্রেড রিপোর্ট থেকে আপনি নিতে পারেন যে জুস ইন্ডাস্ট্রি বা বেভারেজ ইন্ডাস্ট্রি, আপনার বেভারেজ ইন্ডাস্ট্রিতে একটা ট্রেড রিপোর্ট হয়তো হয়, এটার একটা সমিতি আছে বা এটার একটা ইন্ডাস্ট্রি একটা আলাদা অর্গানাইজেশন আছে, বেভারেজ ইন্ডাস্ট্রি যারা নাকি জুস এন্ড সফট ড্রিঙ্কস প্রডিউস করে তাদের একটা আলাদা নিজস্ব বেভারেজ ইন্ডাস্ট্রি একটা আলাদা ইয়ে আছে, এখান থেকে তারা কি একটা ট্রেড রিপোর্ট পাবলিশ করে ইয়ারলি ধরে। তো এই ট্রেড রিপোর্টটা থেকে আপনার তথ্য কালেক্ট করা সম্ভব, ওইটা হবে আপনার সেকেন্ডারি ডেটা, কারণ এই ডেটাটা তো সবাই কাজে লাগাতে পারতেছে, কথাটা বুঝছেন, এভরিওয়ান ক্যান অ্যানালাইজ, তার মানে এটা কিন্তু টপিক। কিন্তু আপনি নিজে যেটা আপনি বললাম প্রত্যেকটা প্রিমিয়াম সেগমেন্টে বা লাক্সারি সেগমেন্টের কাস্টমার কাছ থেকে যে কালেক্টটা কাস্টমার করবেন সেটা তো সবার কাছ থেকে সবার কাছে নাই আছে, ওটা শুধুই আপনি কালেক্ট করছেন, এটা সবাই চাইলেও পাবে না আপনি যদি না নেন। গট দ্য পয়েন্ট। সো প্রাইমারি যেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, এভাবে মনে রাখবেন। প্রথম ফার্স্ট হ্যান্ড গাড়ি মানে ব্র্যান্ড নিউ গাড়ি, প্রাইমারি ডেটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, আর ওটা হচ্ছে আপনার ইউজড কার রিকন্ডিশন আর ইউজড কার। সেকেন্ডারি ডেটা কারণ আমি তো নিজে হ্যাঁ, কারণ ওটা তো অন্যরাও অ্যাক্সেস আছে, সবারই অ্যাক্সেস আছে, যেগুলা সার্বজনীন ব্যবহারের জন্য সেগুলো হচ্ছে সেকেন্ডারি, আর যেগুলা পার্সোনাল সেটাই হচ্ছে প্রাইমারি। পার্সোনাল আপনি এখন নিজের ভাবে আপনি কালেক্ট করেছেন, বুঝতে পেরেছেন। কোনো কোম্পানি যখন বেভারেজ মার্কেটে ইন্ট্রোডিউসিং এর জন্য কোনো জুস নিয়ে আসে তখন তারা যে অ্যানালিটিক্যাল ওয়ার্কগুলো করে যে ডাটা কালেক্ট করে নিজের প্রাইমারি ডাটা, যখন দেখা যাচ্ছে যে বেভারেজ মার্কেটে বিভিন্ন ধরনের জুস বা ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস কিংবা যে প্রচলিত কনভেনশনাল ড্রিঙ্কসগুলো সেটার উপরে রিয়াজ
আমরা যেটাকে পাবো সেটাই হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি ডেটা, কারণ এটা সবারই অ্যাক্সেস আছে, সবাই অ্যাক্সেস, আপনি একা তো অ্যাক্সেস না, সেটাই এক্স্যাক্টলি। তাহলে কি গেল, আমরা ডেটা কালেক্ট করে ফেললাম। তাহলে মার্কেটিং রিসার্চের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া দেখেন, আমরা ডেটাটা কালেক্ট করলাম, ডেটাকে এখন কি করব, অ্যানালাইজ, ইন্টারপ্রেট এন্ড সামারাইজ দ্য রিসার্চ। তারপর ওই জিনিসটাকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করার পরে সেটাকে আরো ডিটেইলসে বলতে হবে, বলার পর যখন আমরা সামারাইজ করব সেটা হচ্ছে রেজাল্টস, আমরা ওখান থেকে আসবে। রেজাল্টস আসার পরে ইফেক্টিভলি কমিউনিকেট দ্য রেজাল্টস টু ডিসিশন মেকারস। তার মানে মার্কেটিং টিম কি করে, মার্কেট রিসার্চ ফিল্ডে যারা থাকে তারা কি করে, জিনিসটাকে ডেটাটা কালেক্ট করে, ডেটাকে কালেক্ট করার পর ওটাকে কি করে, রেকর্ড করে, অ্যানালাইসিস জিনিসটাকে রেকর্ড করা কি মানে জিনিসটাকে স্টোর করা, জিনিসটাকে রেকর্ড করার পরে জিনিসটাকে অ্যানালাইজ করে, অ্যানালাইজ করা মানে কি বিশ্লেষণ করা, বিশ্লেষণ করার পরে ওটাকে আবার কি করে, ইন্টারপ্রেট করে, ইন্টারপ্রেট কোনটা কি বলছে, এটা এটা বলছে, এবং ওই জিনিসটাকে একটা সামারাইজ ওয়াইজ ভাবে তারপরে সেটা তাদেরকে করে কি ইফেক্টিভলি কমিউনিকেট করে কার কাছে, ডিসিশন মেকারের কাছে। হয়তো আপনার মার্কেটিং হেড বা চিফ মার্কেটিং অফিসার, সিইও, তাদের কাছে মেইনলি কি মূল সময় তথ্যটা দেয়, সবগুলো কালেক্ট করে তারা একটা কি অ্যাকুমুলেট করে, সামারি করে, সামারি মানে সারাংশ করে জিনিসটাকে তারা জিনিসটাকে উপরের উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদেরকে দেয়, তারা তখন ডিসিশন মেক করে যে কি করবে। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন যে রিসার্চ প্রসেসে কি কি থাকবে, 6টা স্টেপস ক্লিয়ার? আমাদের একটু লাগতেছে মানে একটু বাজার মনে হচ্ছে এই যে দেখছেন, কারণ ফার্স্টের থেকে যারা আছে তারা কিন্তু বুঝতেছে ব্যাপারগুলো, আপনি হঠাৎ করে মাঝখানে এন্টার করছেন তো আপনি তো মানে একটু ক্যাচ করতে ডিফিকাল্ট হচ্ছে। আমি মানে এখন কিন্তু আমরা মানে পরে গেলে ফেস দেখলে আমরা বুঝতে পারি এখন মানে যে কে পাজল কে মানে কনফিউজ। হ্যাঁ, হিরামন ভাই একটু কনফিউজ ছিল, তাকে একটু ক্লিয়ার করার জন্য কিন্তু আমি জিনিসটা ফার্স্টে আবার বললাম, তার বারবার একজন করে আসলে তখন বলতে দেয় টাইম নষ্ট হয়ে যায়, কারণ আমাদের একটু সময় নেই, 3টা ক্লাস আছে বলে শেষ করতে হবে। আচ্ছা দেখেন, ডিফাইনিং দ্য প্রবলেম এন্ড এস্টাবলিশিং রিসার্চ অবজেক্টিভস, এবার প্রত্যেকটা স্টেপকে আমরা ডিফাইন করতেছি, ঠিক আছে? তো প্রবলেমটা এবং এই যে প্রথম 1 নম্বরের স্টেপটা এটা, ঠিক আছে? The major difficulty here is converting a series of often ambiguous problems into tightly drawn and achievable research objectives. তার মানে পরেরটাই 8 নম্বর স্লাইড, প্রথম নাম্বার পয়েন্টটাকে ডিসকাস করতেছে। হ্যাঁ, 6 নম্বরের 6টা পয়েন্টের 1 নম্বর পয়েন্টটাকে, ঠিক আছে? যে একটা প্রবলেমকে ডিফাইন করা এবং ওটা থেকে রিসার্চ করা ইজ নট সো ইজি, তাই না? কারণ এটা অনেক কি দেখেন যে অ্যাম্বিগুয়াস থাকে, অ্যাম্বিগুয়াস মানে কি ধোঁয়াশা থাকে, জিনিসটা ক্লিয়ার না, ধোঁয়াশা বলে না, জিনিসটা বুঝতেছে আর বুঝতেছে না, এরকম ধোঁয়াশা লাগে না এরকম। তো ওই জিনিসটা রিসার্চার্স অফেন এমবার্ক অন দ্য রিসার্চ প্রসেস উইথ অনলি আ ভেগ গ্রাস্প অফ দ্য টোটাল প্রবলেম। আপনি যে একটা প্রোডাক্ট আনবেন, প্রোডাক্ট আনা বললেই কি আনাটা কি এত সহজ মার্কেটে জিনিসটা? 8 নম্বর স্লাইড, 8 নম্বর স্লাইড। তো তাহলে আমরা বললেই কি একটা প্রোডাক্ট খুব সহজ আনাটা, এটা প্রাইসিং করা, ডিস্ট্রিবিউশন, মার্কেটের থেকে তথ্য বের করা, এটা কি টাইম কনজিউমিং? এটি দেখেন কনসেন্ট্রেট করা, পাইছেন? স্যার ডিফাইনিং প্রবলেম এন্ড হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে এই যে প্রবলেমটাকে করাটা কিন্তু এটা খুব সহজ বিষয় না, এই জিনিসটাকে আমরা ইজিলি অ্যানালাইজ করাটা কিন্তু খুব কি সহজ কিছু না। তো এই জিনিসটাকে একটা ফর্মে আনাটা কিন্তু একটা মানে কষ্টসাধ্য ব্যাপার, ওই জিনিসটাকে বলতেছে ইটস ডিফিকাল্ট। Other difficulties stem from failures to establish problem limits broad enough to include all relevant variables. Information on a far greater range of factors is necessary to offset the unfamiliar cultural background of the foreign market. আমি সহজ কথা আপনাদের জিনিসটা বুঝিয়ে বলি, অলরেডি আমি একটা প্রত্যেকটা পয়েন্ট ধরে এক্সপ্লেইন করছি, এখানে আমি বেশি টাইম স্পেন্ড করব না। একটা ডিসিশন মেক করার জন্য কিন্তু অনেক ধরনের আমাদের চিন্তা ভাবনা করতে হয়। একটা প্রোডাক্ট ডিসিশন আনতে গেলে সেটা প্রাইসিং কি হবে, ডিস্ট্রিবিউশন কি হবে, প্রমোশন কি হবে, কাদের মাধ্যমে সেল করব, কিভাবে সেল করব, কম্পিটিটররা কি করতেছে, এই সবগুলা বিশ্লেষণ কিন্তু আমার করতে হয়। প্রোডাক্ট কি কি থাকবে, গুণগত মান কি হবে, প্যাকেজিং কেমন হবে, তাই না? সো মেনি থিংস। তাহলে প্রত্যেকটা জিনিসকে একটা জিনিসের রিসার্চের মাধ্যমে জিনিসটাকে বিশ্লেষণ করাটা কিন্তু এত সহজ বিষয় না, ইটস আ ভেরি চ্যালেঞ্জিং এন্ড টাইম কনজিউমিং টাস্ক, তাই না? তো সেই জিনিসটাকে বলছে ডিফাইনিং দ্য প্রবলেম, এস্টাবলিশিং রিসার্চ অবজেক্টিভস, এটা কি ইটস অলওয়েজ আ ডিফিকাল্ট, ইটস আ চ্যালেঞ্জ, তাই না? যারা এই চ্যালেঞ্জের সম্মুখীন করে সামনে আগে আসতে পারে তারাই সাকসেসফুল। কারণ আপনার যদি পথে কাটা না থাকে, পথে যদি হার্ডশিপ না থাকে, তাহলে ইটস নট ইজি। কারণ কি কষ্টের পরে সফলতা, আসল সফলতাটা আসে, তাই না? আপনি যখন এই এফোর্টসগুলো নেবেন, এই ডিফিকাল্টিসগুলো ওভারকাম করবেন, এত ধরনের প্রবলেমস ওভারকাম করবেন, তখনই কিন্তু আপনি একটা এটার ফ্রুটটা আপনি করতে পারবেন। কষ্ট করলে কিছুটা নিয়ে যাবেন। Problems of availability and use of secondary data, দেখেন availability of data, সবাই কিন্তু তথ্য দিতে, আর 9 নাম্বার স্লাইড, সবাই কিন্তু তথ্য দিতে রাজি না। আপনি সবার কাছে গেলে কি তথ্য কালেক্ট করতে পারবেন? আপনি যে বললেন কি আপনার সময় নেই,
আমি ব্যস্ত। আপনি গেলে দেখেন না আমরা মার্কেট রিসার্চ ডেটা কালেক্ট করতে গেলে কি ইটস ভেরি ডিফিকাল্ট, তাই না? অনলাইনে থ্রুতে যাই, কেউ রেসপন্সই করে না, ইমেল পাঠাই করি, সামনে গেলে ভাই আমার সময় নেই কথা, ব্যাংকে যে আমি তখন দিয়ে আসি, আচ্ছা করবো না, পাঠাবো না, এক মাস পরে গিয়ে খবর নাই, হ্যাঁ আমি সময় পাই না, পরে দিন পরে আসি প্লিজ। অনেক সমস্যা। সো অ্যাভেলেবিলিটি অফ ডেটা এটা একটা বড় সমস্যা। তারপর ইউজ অফ সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটা সবসময় যেহেতু সবার কাছে রেডিলি অ্যাভেলেবেল, এটা অনেক সময় আউটডেটেড হয়ে যায়, এটা সবার কাছে ইয়া থাকে, তো আপনি দেখেন ইনসাইটফুল খুব বেশি কিছু পাচ্ছেন না। আপনার মার্কেটের কিছু ইন্টেলিজেন্স দরকার। মার্কেট ইন্টেলিজেন্স আমরা পড়ছিলাম, খেয়াল আছে? মার্কেট ইন্টেলিজেন্স কি? মার্কেটের ব্যাপারে তথ্য, সবকিছুর ব্যাপারে তথ্য। তো ইন্টেলিজেন্স তো যখন যে জিনিসটা সবার কাছে তথ্যটা অ্যাভেলেবেল থাকবে, সেই জিনিসটা তো আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আপনি যখন আপনার কম্পিটিটর ইন্টেলিজেন্সটা কালেক্ট করবেন, যে আমার কম্পিউটারে এই জিনিসগুলো করতেছে, আমার কাছে এই তথ্যটা আছে, এটা কি ইন্টেলিজেন্স, তাই না? যেটা রেডিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, সেটা কি আমরা ইন্টেলিজেন্স বলবো? না, সেটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি ডেটা, তাই না? বিকজ আমাদের কি ইন্টেলিজেন্স আছে না, আমাদের বাংলাদেশে যারা সিকিউরিটি দেখে, ন্যাশনাল ইন্টেলিজেন্স, তারা কি করে বিভিন্ন, তারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করে, বিভিন্ন ট্রেন্ডস দেখে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। যেটা কি রেডিলি অ্যাভেলেবল সেটা ইন্টেলিজেন্স। তাহলে তো ইন্টেলিজেন্স ইউনিট থাকে না, পুলিশের আলাদা ইউনিট থাকে না, তাই না? ডিফেন্স টিমের ইন্টেলিজেন্স ইউনিট থাকে না, তো সেটাই। Available data may not have the level of reliability necessary for confident decision making for many reasons. So যেটা বললাম, সেকেন্ডারি ডেটা, সেকেন্ড হ্যান্ড জিনিসের তো কি সবসময় কিন্তু ব্র্যান্ড নিউ, রাইট? সেকেন্ড হ্যান্ড জিনিসের সবসময় তো ভরসা পাওয়া যায় না, যেখান থেকে ডিসিশন মেকিং করবে। Comparability of data can even be a problem when the best commercial research firms collect data across countries and managers are well advised to query their vendors about this problem. তার মানে কান্ট্রি টু কান্ট্রি, কারণ আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেটিং করতেছি, তাই না? তো এক দেশে যে ডেটাটা তথ্যফুল, ইউজফুল, ইনসাইটফুল, আরেকটা দেশে সেটা প্রযোজ্য নাও হতে পারে। সো কান্ট্রি টু কান্ট্রি দেখা যাচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসগুলা কি কার্যকর হচ্ছে না। এক কান্ট্রিতে ইভেন্ট দেখা গেল বড় বড় নেলসন রিসার্চ কোম্পানি, অনেক বড় বড় রিসার্চ কোম্পানি কিন্তু আছে, যারা আপনার মার্কেট রিসার্চের জন্য কাজ করে, হিউজ বিলিয়নস অফ ডলারস কাজ করে। তো তাদের কাছ থেকে তাদের তথ্য কালেক্ট করার পরে অনেক সময় সেগুলো ইউজফুল হয় না, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি সেগুলো কম্পারেবিলিটি হয় না। বুঝতে পারছেন? shortcoming faced by foreign markets, দেখেন foreign markets কি চারটা জিনিসের প্রবলেম আছে। কি কি চারটা জিনিস? অ্যাভেলেবিলিটি, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাভেলেবল কিনা, জিনিসটা রেডিলি আমরা পাচ্ছি কিনা, আমাদের অ্যাক্সেস আছে কিনা। তারপর হচ্ছে কি রিলায়েবিলিটি, সেটার উপর ভরসা করা যায় কিনা, সেটার উপরে আমরা ডিপেন্ড করতে পারি কিনা। তারপরে থার্ড নাম্বারটা কি কম্পারেবিলিটি, একজন একটা তথ্যের সাথে একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে কম্পেয়ার করা যায় কিনা, বা একজনের সাথে কি কম্পেয়ার করি না, আমরা বলি না ওর সাথে তুলনা করা যায় কিনা। আরেকটা হচ্ছে অথেন্টিসিটি, যে এটা কোথা থেকে আসছে, অ্যাকচুয়ালি কি এটা অ্যাকুরেট কিনা। অথেন্টিক বলে না, একদম অথেন্টিক, অথেন্টিক অ্যাকুরেট কিনা, 100% হ্যাঁ একদম এক্স্যাক্টলি অরিজিনাল 100% অ্যাকুরেট, অথেন্টিক, কোনো ভেজাল নাই। তার মানে চারটা শর্টকামিংস ফর ফরেন মার্কেটস কি কি আছে ফেস বাই ফরেন মার্কেটস? অ্যাভেলেবিলিটি, জিনিসটা পাওয়া যাচ্ছে কিনা, জিনিসটার উপরে নির্ভর করা যাচ্ছে কিনা, রিলায়েবিলিটি, আরেকটা কি জিনিসটার সাথে তুলনা করা যাচ্ছে কিনা, কম্পারেবিলিটি, আর জিনিসটা কি 100% অ্যাকুরেট কিনা, অথেন্টিক কিনা। বুঝা গেছে? ভ্যালিডেটিং সেকেন্ডারি ডেটা, দেখেন এখন সেকেন্ডারি ডেটা আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি? The following questions should be asked to effectively judge the reliability of secondary data sources. তার মানে সেকেন্ডারি ডেটা সোর্সেস কে যদি আমরা ভ্যালিডেট করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? এই কোশ্চেনস গুলো আস্ক করতে হবে। কি কি দেখেন? Who collected the data? Would there be any result for purposely misrepresenting the facts? তার মানে কে অ্যাকচুয়ালি কালেক্ট করছে? তার মানে নাম সংযুক্ত মূল্য যদি কালেক্ট করে থাকে, তার মানে ওই ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো? ওটা আমাদের কাজে আমরা রিলাই করতে পারবো? রিলাই করা যাবে না, ভ্যালিডিটি নাই, তাই না? মানে ওটা কি রিলায়েবিলিটি প্রবলেম আছে, তারপর অথেন্টিসিটিরও প্রবলেম আছে, তার মানে ওটা আমরা নট, তার মানে ওটা অথেন্টিক সোর্সেস থেকে হতে হবে, যেটা নাকি রিলায়েবল, কম্পারেবল এবং অ্যাভেলেবল হতে হবে। চারটা জিনিস কিন্তু আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ফর হোয়াট পারপাসেস ওয়ার দ্য ডেটা কালেক্টেড, কি কি কারণে অ্যাকচুয়ালি করছিল কারণটা, এই কারণটা আমার জানা লাগবে, না বুঝলে কিন্তু আমি ওটা আমার জন্য কি কাজে আসছে জিনিসটাকে অ্যাপ্লিকেবল কিনা সেটা আমি বুঝতে পারবো না এক্স্যাক্টলি। হাউ বাই হোয়াট টেকনোলজি ওয়ার দ্য ডেটা কালেক্টেড, কিভাবে সেটা কালেক্টেড, কি ধরনের টেকনোলজি ইউজ করে কালেক্ট করা হচ্ছে, সেই জিনিসটা আমার বুঝতে হবে। কারণ টেকনোলজির উপরেও কিন্তু ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি ডেটাটা কি রিলায়েবল কিনা বা কম্পারেবল কিনা, তাই না? ফাইনালি, আর দ্য ডেটা ইন্টারনালি কনসিস্টেন্ট, ডেটাটা কি ইন্টারনালি কনসিস্টেন্ট কিনা, এন্ড লজিক্যাল ইন লাইট অফ নোন ডেটা সোর্সেস অর মার্কেট ফ্যাক্টর। তার মানে হচ্ছে এখানে আছে যে আপনার এই ইনফরমেশন ফ্লোটা ইন্টারনালি কনসিস্টেন্ট কিনা, এই জিনিসটাকে আপনার ইন্টারনালি কনসিস্টেন্ট হচ্ছে কিনা, সেই জিনিসটাকে আপনি ইউজ করে whether you can work or work কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এবার আসি প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা কি কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ। প্রাইমারি ডেটাটা কি?
প্রাইমারি ডেটাটা হচ্ছে আপনার ফার্স্ট হ্যান্ড যেটা আপনার এটা এইখানে আবার এই প্রাইমারি ডেটার মধ্যে কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ এই দুইটা জিনিস আবার আলাদা করে নেন। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ কোনটা? কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা নাম্বার বেস, আমার কোনো নিয়ে হতে পারে যে কত ধরনের 100 জন 200 জন 1000 জন এত 50টা স্টুডেন্ট 30টা স্টুডেন্ট 20টা স্টুডেন্ট, দিস ইজ নাম্বার বেস। কিন্তু আপনি কি মনে করেন আপনার এই জুসটা খাওয়ার পর আপনার কি মনে হচ্ছে? সংখ্যাটাই হচ্ছে সাবজেক্টিভ, যে আপনার ফিলিংস, ইমোশনস, আপনার মোটিভেশনস, আপনার জাজমেন্টস, আপনার ওপিনিয়নস, সেগুলো হচ্ছে কি সাধারণত সাবজেক্টিভ। সাবজেক্টিভ যেগুলো সেগুলো আমরা শুধু ধরে নেই কোয়ালিটেটিভ। সাবজেক্টিভ তো বুঝছেন যে আপনি কি মনে করছেন, আপনার ওপিনিয়নস, ফিলিংস, ইমোশনস, তাই না? এগুলো তো কোয়ান্টিফাই করা যায় না। কোয়ান্টিফাই করা যায় আপনি কি কেমন ফিল করছেন। স্যার আমি 10 গুণ ভালো ফিল করছি, এভাবে কেউ বলতে পারে স্যার আমার ভালো লাগছে না। এখন স্যার ওভার যেন একটা মেসেজ করে ওভার আপনার টিপসটা কেমন হলো আপনি স্যাটিসফাইড, তারপরে নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ ওটা জিনিসটাকে কি কোয়ান্টিফাই করে পরে হ্যাঁ জিনিসটা বুঝতে আপনার সার্ভিস হ্যাঁ ওটাকে কোয়ান্টিফাই করা যায়, কিন্তু আপনি তো ডিরেক্টলি ফিল্টারতে একটা ইয়া করতে পারবেন। তো ওই যে কোয়ালিটেটিভ ডেটাটাকে আবার কোয়ান্টিফাই করা লাগে পরে, বাট ডিরেক্টলি তো কোয়ান্টিফাই করতে পারতেছেন না। কিন্তু আপনার বয়স কত যদি আমি জিজ্ঞেস করি, ডিরেক্টলি কোয়ান্টিফাই করতে পারবেন না। 32 বছর, 30, 40 বছর, 45 বছর, কি ডিরেক্টলি কোয়ান্টিফাই করতেছেন। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার এখন কেমন লাগছে, আপনি ডিরেক্টলি বলতে পারতেছেন আমার 5 ভালো লাগতেছে, এভাবে না। আমি কি বলছি আমার ভালো লাগছে না। এটাকে পরে হ্যাঁ সংখ্যায় আনা যাবে, ওই জিনিসটাকে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন, কিন্তু পরে যে আপনার কেমন ভালো লাগছে অনেকগুলো কোশ্চেন করার পরে, বাট ডিরেক্টলি করা যাবে না, সেটাকে ইনডিরেক্টলি করতে হবে। কারণ ওটার পরে কিন্তু আমার আরেকটা কোশ্চেন আপনাকে করা লাগবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 5 এর মধ্যে বলেন যে আপনার কতটুকু ভালো লাগছে। বুঝছেন ব্যাপারটা? স্যার ওই যে অ্যাসাইনমেন্টের একটু আলোচনা করতেছি করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। আচ্ছা, ডেটা কালেক্টেড স্পেসিফিক্যালি ফর দ্য পার্টিকুলার রিসার্চ প্রজেক্ট এট হ্যান্ড। তার মানে প্রাইমারি ডেটা কোনটা? ডেটা কালেক্টেড স্পেসিফিক্যালি ফর দ্য পার্টিকুলার রিসার্চ প্রজেক্ট হ্যান্ড। আপনার যে পার্টিকুলার যে রিসার্চ প্রজেক্টটা আছে সেই হ্যান্ডে যেটা আপনি কালেক্ট করতেছেন সেটাই হচ্ছে কি আপনার প্রাইমারি ডেটা। Collected if even after seeking all reasonable secondary data sources, research questions are still not adequately answered. তার মানে কি আপনার সেকেন্ডারি ডেটা দিয়েও যদি আপনার তথ্য ফুলফিল না হয়, সেক্ষেত্রে আপনি কি করেন? প্রাইমারি ডেটাটা কালেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ সবসময় সেকেন্ডারি ডেটা দেখতে দিতে হবে। সোর্সেস কি দিতে পারে দেখেন, সেলস রিপ্রেজেন্টেটিভস, ডিস্ট্রিবিউটরস, মিডলম্যান এন্ড কাস্টমার্স। এই ধরনের মানুষ থেকে আপনি প্রাইমারি ডেটাটা কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা মিস্ত্রি চলে আসি। স্যার ওই যে শুরু হতে হ্যাঁ আস্তে আস্তে একবার স্যার স্যার ওই যে আমাদের অ্যাসাইনমেন্টের স্যার একটু ব্রিফ করবেন এবং ওয়ার্ড ফাইলে শো করতেছে না স্যার যা দিচ্ছে ওয়ার্ড ফাইলে আচ্ছা, আজকের পরে আমরা আরো কয়টা 3টা ক্লাস করব, তাই না? আচ্ছা, ওয়ার্ড ফাইলে একটু ওপেন করেন আপনারা। আপনারা যে অ্যাসাইনমেন্ট ওপেন করেন সেটা বলে দিচ্ছি। কি আমার শো করতেছে না ওয়ার্ড ফাইলে স্যার আগে যেটা দিছিলেন ওটা করতে হবে না স্যার। আগে কি দিয়েছিলাম? এটা ওয়ার্ডে আপনি ডাউনলোড দিতে হবে। হ্যাঁ ওয়ার্ড দিয়ে একটা ডাউনলোড করে আগে আপনাদের অ্যাসাইনমেন্টে কি ছিল? স্ট্র্যাটেজিক তো এটা না, ইন্টারন্যাশনাল মার্কেটিং। এটা তো আপনাদের যেটা দিয়েছি সেটা তো স্ট্র্যাটেজিক ফেজ হচ্ছে এই আপনাদের ওটা স্ট্র্যাটেজিক মার্কেটিং। এটা তো দিয়েছি ইন্টারন্যাশনাল মার্কেটিং। বুঝতে পেরেছেন? স্যার অ্যাসাইনমেন্ট আমাকে দিছে ওইটা কয়টা দিতে ওটা সব 13 তারিখে দিয়েছি। স্যার এটা এসে আমাকে অ্যাসাইনমেন্ট দিছিল তো হ্যাঁ, ওই স্ট্র্যাটেজিক ফেজটা তো দিয়েছিলাম, আপনি কি জানি দিয়েছিলাম আমাকে দেখেন। ওটা তো আপনাদের স্ট্র্যাটেজিক মার্কেটিং এর জন্য। জি স্যার ওটা তো থাকছে, ওটা থাকবে, ওটা তো ইসে ওটা অ্যাসাইনমেন্ট দিছে স্যার ওই আগে সাথে ছিলেন আমি দিয়ে দিই আচ্ছা, আমরা আপাতত ইন্টারন্যাশনাল মার্কেটিংটা শেষ করি। জি বেসে বেসে আচ্ছা, এটা আমি একটু কি করে আমি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইলে দিয়ে দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি স্যার শো করতেছে না আজকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি ওয়ার্ড ফাইলে দিয়ে দেবো না, তাহলে সবার জন্য সুবিধা হবে। চ্যাপ্টার তো সব দিয়ে দিয়েছি না, 5 6 7 8। তাহলে এবার আপনি দেখেন অ্যাসাইনমেন্টে আমরা যেটা করব, অ্যাসাইনমেন্টে যে রিসার্চ করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং। ওটার সাথে মিলাই না কিন্তু ওটা হচ্ছে স্ট্র্যাটেজিক মার্কেটিং এর। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটিং এর অ্যাসাইনমেন্ট নেই। জি স্যার
মানে এবার দিয়েছে আগে দিয়ে বুঝছেন না তাহলে এখানে আপনি একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন চুজ করবেন and discuss in detail about its level of involvement in global marketing. Global marketing আমরা যে ডিসকাস করছি না level of involvement খেলা আছে আপনাদের level of involvement ওই যে আগের চ্যাপ্টারটা আপনারা যদি দেখেন level of involvement এটা কি একটা ডোমেস্টিক মার্কেটিং লিমিটেড এক্সপোর্টিং ইন্টারন্যাশনাল মার্কেটিং এন্ড গ্লোবালাইজড মার্কেটিং এবং এটার যে ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস আছে আপনারা আগে পূর্বে একটা চ্যাপ্টার দেখেন আমরা করেছিলাম এই জিনিসটা ওই যে লেভেলস অফ ইনভলভমেন্ট ইন গ্লোবাল মার্কেটিং আগের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 4 এ আমরা যেটা করেছিলাম খেলা আছে আপনাদের ওই যে কি ডোমেস্টিক মার্কেটিং করি লিমিটেড এক্সপোর্টিং করি ইন্টারন্যাশনাল মার্কেটিং করি এন্ড গ্লোবালাইজড মার্কেটিং করি সো এমন একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন চুজ করবেন যে নাকি সবগুলো ধরনের কাজ করে এবং এই চারটা ফেজে কে কোন ধরনের কিভাবে কোন কান্ট্রিতে কাজ করে সেই জিনিসটা আপনারা বের করে আনবেন কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার ডোমেস্টিক মার্কেটিং তো স্যার লোকালি আমরা যে মার্কেটিংটা করি ধরেন আপনি ইউনিলিভার নিলেন ইউনিলিভারের অরিজিন কান্ট্রি কোনটা ইউনিলিভারের উৎপত্তি কোন দেশে কান্ট্রি অফ অরিজিন ওখানে সে কি করে ডোমেস্টিক বা লোকালি সে কি মার্কেটিং করে ও আচ্ছা তারপরে ওখান থেকে আবার সে এক্সপোর্ট করে কোন কোন দেশে সব জায়গায় তো তার অপারেশনস নাই কথাটা বুঝছেন কিছু কিছু দেশে সে কিন্তু কি করে লিমিটেড এক্সপোর্টিং করে ওটা বুঝছেন তাহলে ইউনিলিভার কোন কোন দেশে কি করতেছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং সে কি করতেছে যেরকম যে সব দেশে তার অপারেশনস আছে ইন্টারন্যাশনাল লেভেলের ক্ষেত্রে মার্কেটিংটা সে কি করতেছে এবং ফাইনালি গ্লোবালাইজ যে সব প্রোডাক্ট সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড अवेलेबल সেই ক্ষেত্রে তারা কি করতেছে তার মানে আপনি এমন একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন নিতে পারেন ইউনিলিভার নিতে পারেন অ্যাপল নিতে পারেন অথবা আপনারা যারা পেপসিকো নিতে পারেন কোকা-কোলা নিতে পারেন এরকম যারা বিশ্বায়ন করে বিশ্বের যারা মাল্টিন্যাশনাল কর্পোরেশন ওয়াইডলি এরকম একটা কোম্পানি নিয়ে এই চারটা লেভেল অফ ইনভলভমেন্ট ইন গ্লোবাল মার্কেটিং এ তাদের যে লেভেল অফ ইনভলভমেন্ট আছে এই চারটা ফেজেসে আপনারা ডিসকাস করবেন কোথায় চারটা ফেজেসে তারা কি কি করতেছে ডিটেইলসে বুঝতে পারছেন এবং এখান থেকে এগুলো ডিসকাস করার পরে অ্যানালাইজ করার পরে আপনি কি শিখলেন সেই জিনিসটার পরে আপনি কি করবেন এটা ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস থাকে আপনি যদি একটা কোম্পানির ম্যানেজার হন বা আপনি ধরেন বাংলাদেশের অমুক এরিয়ার আপনি কি এরিয়া ম্যানেজার কথাটা বুঝছেন স্যার আপনি ঢাকা জোনের ধরেন ঢাকা সাউথের নর্থের এরিয়া ম্যানেজার তো আপনার এই জিনিসটা থেকে আপনি কি কি বুঝতে পারতেছেন বা এটাতে আপনার কি কি উপকারিতা আছে সেই জিনিসটা আপনি লিখবেন কিসে ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস এবং ফাইনালি কনক্লুশন তার মানে ধরেন আপনি যদি একটা ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিবেন অ্যাবাউট দ্য ম্যানেজারিয়াল ইমপ্লিকেশন কি বলছেন ইন্ট্রোডাকশন অ্যাজ আ ম্যানেজার হিসেবে এটা আপনাকে কিভাবে হেল্প করবে না কিভাবে বুঝতেন বিষয়টা কি কত কি বুঝলেন এখান থেকে কি কি আপনি ডিসিশন নিতে পারেন এবং এটা আপনাকে কিভাবে সাহায্য করবে ভবিষ্যতে ডিসিশন মেকিং এর জন্য এবং ডিটেইলস অ্যাবাউট দ্য কান্ট্রি অ্যাবাউট ইনভলভমেন্ট ইন তাহলে ফার্স্ট দেখেন অ্যাসাইনমেন্ট কি হবে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন চুজ করবেন তাই না একটা এমএনসি চুজ করলেন মাল্টিন্যাশনাল কর্পোরেশন কি একের অধিক যে সে দেশে তার অপারেশন আছে তো আমি সাজেস্ট করব আপনারা আরেকটু যেগুলো বড় কোম্পানি সেগুলো নিয়ে কাজ করেন যেরকম কোকা-কোলা ইউনিলিভার মাইক্রোসফট এই ধরনের তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশন তার ইন্ট্রোডাকশনটা আপনি কি তার ব্যাপারে কোম্পানির ব্যাপারে ডিটেইল লিখবেন তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ইন্ট্রোডাকশন ওভারঅল তার ব্যাপারে ডিসকাস করবেন তারপরে হচ্ছে লেভেলস অফ ইনভলভমেন্ট ইন গ্লোবাল মার্কেটিং এখানে কি করছে তারপর ইনভলভমেন্টের মধ্যে চারটি জিনিস ডোমেস্টিক লিমিটেড এক্সপোর্টিং ইন্টারন্যাশনাল মার্কেটিং এন্ড গ্লোবালাইজড মার্কেটিং ফাইনালি হচ্ছে আপনার ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস এন্ড ফাইনালি লাস্টে আপনি এখান থেকে কি করবেন কনক্লুশন সো কপি পেস্ট করবেন না নিজেরা যা পারেন সেটা করবেন ইউ উইল ফর্ম আ গ্রুপ অফ 4 to 5 মেম্বারস 4 থেকে 5 জনের চারজন দিন আসছে আর একজন নাম আসছে সেলফ হ্যাঁ করে এটা দিবেন ঠিক আছে একটা কভার মানে মাধ্যমে একটা গ্রুপ হ্যাঁ একই গ্রুপ হবে একই কপি হ্যাঁ বাট সবারই কাজ করতে হবে জিনিসটা কিন্তু বড় হবে সবাই মিলে করতে সবারই একটা কভার পেজ থাকবে টেবিল অফ কন্টেন্ট থাকবে রিপোর্ট বডি এন্ড রেফারেন্সেস কোথা থেকে তাহলে স্যার আমরা ধরুন 5 জনের একটা গ্রুপ হলাম তাহলে আমার কভার পেজে কার নাম থাকবে সবাই 5 জনের নাম থাকবে 5 জনের নাম হ্যাঁ কভার পেজ থাকবে টেবিল অফ কন্টেন্ট থাকবে রিপোর্ট বডি রেফারেন্স পেজ নাম্বার দিবেন টাইমস নিউ রোমান একর মেইলের সাথে তাহলে কি হবে লিখে দিবেন আপনার যে গ্রুপ ইয়েতে কিন্তু নাম্বার হবে আমাদের তো গ্রুপ নাম্বার ওই আমি লিখলেই বুঝতে পারবো পেজ লিমিট আপনাদের নাই যতটুকু পারেন ইনভলভ করবেন আমার ওই মেল অ্যাড্রেসে দিয়ে দিবেন 13 তারিখ হচ্ছে ডেডলাইন 13 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এরপরে দিলে পেনাল্টি মানে দেওয়া যাবে না লোড নেই সাবমিশন নেওয়া যাবে ভিডিওটা হয়েছে কিনা দেখেন সাউন্ড আছে কিনা ও আপনার